এই জায়গা দুটি হলো জাপানের হিরোশিমা ও নাগাসাকি, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর দুটি স্থান। আজ থেকে প্রায় ৮০ বছর আগে এখানে একটি নিউক্লিয়ার ডিজাস্টার হয়েছিল। এখানে আজকের দিনেও কোনো সাধারণ মানুষ গেলে তার ক্যান্সার নিশ্চিত। হ্যালো বন্ধুরা, আজ আমরা জানতে চলেছি পৃথিবীর সবথেকে নৃশংস যুদ্ধের সম্পর্কে, যেখানে এক সেকেন্ডে কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিল। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সাল ১৯৪৫, ৬ আগস্ট সকাল ৭টা জাপানের রাডারে আমেরিকার একটি বিমান ধরা পড়ে। সে সময় খুব দ্রুত জাপানের সতর্কতা জারি করা হয় এবং সমস্ত রেডিও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বিমানটি কোনো আক্রমণ না করে ৮টা নাগাদ জাপান থেকে চলে যায়। আসলে বিমানটি এসেছিল জাপানের পরিস্থিতি লক্ষ্য করতে। যে স্থানে পারমাণবিক বোম ফেলার কথা ছিল সেখানের আবহাওয়া কেমন, সেই জায়গায় কি অন্য কোনো যুদ্ধবিমান আছে কিনা তাই দেখতে এসেছিল। সবকিছু স্বাভাবিক দেখে বিমানটি আবার ফিরে যায়। এরপর আবার রেডিওর কার্যক্রম পুনরায় চালু করা হয়, কিন্তু তখনও জাপানের মানুষ জানতে পারেনি একটু পরে তাদের সাথে কি হতে যাচ্ছে। কিছুক্ষণ পর জাপানের রাডারে আরও একটি B-29 বোমারু বিমান ধরা পড়ে। সবাই ভাবছিল এটাও আগেরটির মতো টহল দিতে এসেছে, কিন্তু এটাতেই ছিল 10 ফুট 28 ইঞ্চি এবং 4 টন ওজনের পারমাণবিক বোমা, যার নাম ছিল লিটল বয়, যার অর্থ ছোট শিশু। ঠিক 8:15-তে আমেরিকার বোমারু বিমানটি ৩১,০০০ ফুট উপর থেকে হিরোশিমার উপর একটি বোমা ফেলে। বোমাটির টার্গেটে আসতে ৪৫ সেকেন্ড সময় লাগে, কিন্তু টার্গেট আইওই ব্রিজ থাকলেও বাতাসে বাধা পেয়ে বোমাটি নির্দিষ্ট স্থান থেকে ২৪০ মিটার দূরের সীমা হাসপাতালের উপর বিস্ফোরিত হয়। এই বোমাটির শক্তি ছিল প্রায় ১৫ কিলোটন TNTর সমান। এটি যখন ফাটে তখন হঠাৎ করে সেখানে তাপমাত্রা ৬০০০ ডিগ্রি ক্রস করে, যেটা সূর্যের পৃষ্ঠের থেকেও প্রায় ৫০০ ডিগ্রি বেশি, এবং ১ সেকেন্ডের মধ্যেই সব শেষ। এ সময় যেসব জায়গায় মানুষ বসা ছিল সেখানে তাপের কারণে মানুষের নিউক্লিয়ার শ্যাডো হয়ে যায়। এ থেকেই আপনি আন্দাজ করতে পারেন লিটল বয় বোমাটি কতটা মারাত্মক ছিল। বোমারু বিমানটির পাইলট পল টিবেটস একটি মাশরুমের মতন আগুনের গোলা তৈরি হতে দেখেন এবং বিমানের পেছনে বসে থাকা বব ক্যারেন নিজের ক্যামেরা দিয়ে নিচের বিস্ফোরণের ছবি তুলতে থাকেন। বোমাটি ফাটার স্থান থেকে ১৫ কিলোমিটারের মধ্যে সব গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং তখনই ৮০,০০০ মানুষ মারা যায়, যেটা পরবর্তীতে ১,৪০,০০০ গিয়ে দাঁড়ায়। লিটল বয় বোমাটিতে প্রায় ৬৪ কেজি ইউরেনিয়াম ছিল, কিন্তু বিস্ফোরণের সময় বার্ন হয়েছিল শুধু ৭০০ গ্রাম, বাকি ৯৮% ওয়েস্ট হয়েছিল। এর ৩ ঘন্টা পর ১১টার দিকে গরম এবং ধোঁয়ার প্রভাবে মেঘ তৈরি হয় এবং হিরোশিমায় তুমুল বৃষ্টি হয়। এই বৃষ্টিকে বলা হয় ব্ল্যাক রেইন। এই বৃষ্টির রং ছিল কালো, দুর্গন্ধ, ধুলো ও বিস্ফোরণে তৈরি হওয়া রেডিও অ্যাক্টিভেট ক্ষতিকর পদার্থে পরিপূর্ণ। আচ্ছা, এই নিউক্লিয়ার অস্ত্র কিভাবে তৈরি হয় তা নিয়ে কোনো ডেডিকেটেড ভিডিও চান কিনা কমেন্টে জানাবেন, আমি বানানোর চেষ্টা করব। এর ঠিক ৩ দিন পর ৯ আগস্ট ১৯৪৫ সকাল ১১টা ২ মিনিট জাপানের নাগাসাকি শহরে আরও একটি বোমা ফেলা হয়, যার নাম ছিল ফ্যাটম্যান, যার অর্থ মোটা মানুষ। এই বোমাটি নিচে পড়তে পুরো ৪৪ সেকেন্ড সময় নেয় এবং ব্লাস্টের জায়গা থেকে ৩ কিলোমিটার রেঞ্জের মধ্যে সব ধ্বংস করে দিয়েছিল। এতে সঙ্গে সঙ্গে ৪০,০০০ মানুষ মারা যায়, যেটা পরবর্তীতে গিয়ে দাঁড়ায় ৭৪,০০০-এ। এই বোমাটিতে ইউরেনিয়ামের জায়গায় ৬.২ কেজি প্লুটোনিয়াম ব্যবহার করা হয়েছিল, যেটা ২১ কিলোটন TNTর সমান এবং লিটল বয়ের থেকে ১.৪ গুণ বেশি শক্তিশালী। বোমা পড়ার জায়গা থেকে ৫০০ মিটার দূরে ছিল শিরোইমা প্রাইমারি স্কুল, যেটার কংক্রিটের কঙ্কাল ছাড়া আর কিছুই বেঁচে ছিল না। কিন্তু এখন প্রশ্ন হলো, লিটল বয়ের থেকে ফ্যাটম্যান এত শক্তিশালী হওয়ার পরেও কিভাবে এত কম মানুষ মারা গেল? এর কারণ হচ্ছে হিরোশিমা শহর একদম সমতল স্থানে অবস্থিত, তাই সহজেই বিস্ফোরণের শকওয়েভ চারিদিকে ছড়িয়ে গেছিল। কিন্তু নাগাসাকি শহর পাহাড়ের উপত্যকায় অবস্থিত, সেজন্যই ফ্যাটম্যানের শকওয়েভ বেশি দূর ছড়াতে পারেনি, তাই ক্ষয়ক্ষতিও কম হয়েছে। এবং হিরোশিমার ঘটনার পরে অনেক মানুষ শহর থেকে সরে গেছিল, এ কারণে মৃত্যুর সংখ্যা কম ছিল। লিটল বয় ও ফ্যাটম্যান দুটার বেলাতেই বিস্ফোরণ সামান্য উপরে করা হয়েছিল। যেমন লিটল বয় প্রায় ১৯৬৮ ফুট ও ফ্যাটম্যান প্রায় ১৬৫০ ফুট উপরে বিস্ফোরিত হয়, যার ফলে হিটওয়েভ ও শকওয়েভ দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়েছিল। এ সময় পারমাণবিক অস্ত্র সাধারণ মানুষের কাছে অজানা ছিল। এই দুটো হামলা থেকেই বেঁচে যায় একজন মানুষ হলেন হিবাকুশা। তিনি এই বিস্ফোরণকে পিন্ডন বলেছিলেন, যার অর্থ ঝলকানি। সে সময় পরমাণু অস্ত্রের বিষয়টা এতটাই গোপন ছিল যে আমেরিকার তখনকার উপরাষ্ট্রপতি হ্যারি লস ফ্লুয়েন এ ব্যাপারে তখন জানতে পেরেছিলেন যখন তিনি রাষ্ট্রপতি রুজভেল্টের মৃত্যুর পর আমেরিকার নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন।
আজকের দিনে সবথেকে বড় প্রশ্ন হলো, যদি আমাদের উপর কোনোদিন নিউক্লিয়ার অ্যাটাক করা হয় কিংবা প্রতিটি দেশ নিজেদের মধ্যে পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে আমাদের কি হবে? আমাদের পৃথিবী কি থাকবে? এর উত্তর হলো হ্যাঁ, থাকবে। কারণ প্রতিটি দেশের মধ্যে নিউক্লিয়ার যুদ্ধ হওয়া প্রায় অসম্ভব। কোনো দেশ চাইবে না জেনে বুঝে নিজের ক্ষতি করতে। কিন্তু বর্তমানে পৃথিবীর যা অবস্থা, যা ক্ষণে ক্ষণে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে, আর যেটা একবার শুরু হলে মানবজাতির অস্তিত্ব পড়বে হুমকির মুখে।